জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওপেনারদের দিকে কড়া নজর রাখছেন কোচিং প্যানেল। এ নিয়ে আলোচনা করতে চাই এবং অবভিয়াসলি মুস্তাফিজের ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। আইপিএলে আজ তিনি তার শেষ ম্যাচটা খেলবেন। আমাদের সাথে আলোচনা যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম এবং ক্রীড়া সাংবাদিক মাহফুজ আলম। দুজনকে শুভ সকাল। মাহফুজ আলম, তাহলে আমরা ফাইনালি মেকশিফট ওপেনারের যে একটা তত্ত্ব ছিল যেটা নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে চলে যেতাম, সেখান থেকে বেরিয়ে আসছি। অন্তত প্রস্তুতিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ওপেনারদের দিকে একটা বাড়তি নজর দেওয়া হয়েছে। রাইট, সেটা আপনাকে দিতেই হবে, কারণ আপনার একটা যদি দেখি যে মানে ওভারঅল আপনি যদি টি-20 ফরম্যাটটা চিন্তা করেন, তাহলে বাংলাদেশের ওপেনিং নিয়ে আমরা আজকে অনেকদিন ধরে ভুগছি, অনেকদিন ধরে এই জায়গাটাতে আমরা ভুগছি। এবং যেটা নাহিয়ান বিন জসিম তার রিপোর্টে আসলে বললো যে লাস্ট শ্রীলঙ্কা সিরিজেও একটা আগে স্কোয়াড ঘোষণার কারণে অনুমিত লাইন আপটাও কিন্তু সেখানে পাওয়া যায়নি। তো বিপিএল এর পারফরমেন্স বিবেচনা করলে আসলে সেখানে তানজিদ তামিম থাকাটা খুব বেশি অনুমেয় ছিল। তার চমৎকার একটা সেঞ্চুরি ছিল এবং খুব ভালো খেলেছিলেন শেষের দিকে। অপরদিকে পারভেজ ইমন, তাকে এখন ডাকা হলো ডিপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে। তো ডিপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে সে টি-20তে কি করবেন সেটা নিয়ে তো অবশ্যই সংশয় আছেই, কিন্তু ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা মোটামুটি আমার এবং আপনার কাছে বিষয়টা খুবই পরিষ্কার যে সেখানে আসলে ওপেনিং এর ভাবনায় কে থাকতে পারেন। ডেফিনেটলি তানজিদ হাসান তামিম এন্ড ফলোড বাই সৌম্য সরকার। যেহেতু সৌম্য সরকার কোচের একটা পছন্দের তালিকায় সবসময় তিনি থাকেন ফর হিজ পিক আপ শটস। সো এখন এই জায়গাটাতে লিটন দাসের যে স্ট্রাগলটা ছিল এন্ড ফলোড বাই তানজিদ তামিম, তিনি যেই ফর্মটা আসলে ক্যারি করেছেন বিপিএল এ, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করার একটা চ্যালেঞ্জ থাকবে। লিটন দাসের ফর্মে আসার একটা চ্যালেঞ্জ থাকবে এবং সৌম্য সরকার যদি খেলেন, তানজিদ হাসান তামিম ওপেন না করেন, সৌম্য সরকার ওপেন করেন, তাহলে তারও একটা চ্যালেঞ্জ থাকবে। সো আলটিমেটলি যে তিনজন ওপেনার আমাদের লিস্টে আছে, সে তিনজনেরই ডিফারেন্ট তিনটা চ্যালেঞ্জ আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে ওয়ার্ল্ড ক্রিকেটের সঙ্গে আপনি যদি কম্পেয়ার করেন, তিনজনের কেউই কিন্তু এখন এই মুহূর্তে আপনি বলতে পারবেন না যে প্রুভেন, মানে যে তিনজনের একজনের উপর আমরা কনফার্মলি আস্থা রাখতেই পারছি তিনি নামবেন এবং ডেলিভার করবেন, 140-50 স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন। সো ইট ডিপেন্ডস আপ টু দ্য ফর্ম। সো ওপেনিংটা বাংলাদেশ আমার কাছে মনে হয় যে তারা একটা টেনশন রেখে, অথবা এই জায়গাটাতে একটা বাংলাদেশের দর্শকদের একটা ধোঁয়াশা থাকবে। অন্তত লোয়ার মিডল অর্ডার, আপনাকে যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বা জাকের আলী অনেক যতটুকু আস্থা দিচ্ছেন, মানে আমার কাছে মনে হয় যে ওপেনিং আমাদের যতটুকু আস্থা দিচ্ছে না। বাট দে হ্যাভ স্কিলস, তাদের সেই সামর্থ্য আছে ফর্মটা ক্যারি করা, মোমেন্টামে ফেরা, রিদমে থাকা এবং ভালো একটা স্টার্ট দেওয়া। সো দে হ্যাভ দিস চ্যালেঞ্জ ফর 3। মানে এই চ্যালেঞ্জগুলো নিয়ে বছরের পর বছর জুড়েই আমাদের ওপেনাররা চলছেন। মাহমুদ হাসান শামীম, মানে ওপেনার সংকট আমাদের আসলে কখনোই গেল না। মানে আমরা লাস্ট যতগুলো বিশ্বকাপ হলো প্রত্যেকটা জায়গায় কখনো আমরা একাধিক ওপেনার নিয়ে, মানে একাধিক বলতে 4-5 জন ওপেনার নিয়ে চলে গেছি, তারপর আবার কেউই পারফর্ম করছে না। আবার কখনো যারা ওপেনার নয়, যেটা বলছিলাম যে মেকশিফট ওপেনার দিয়ে আমরা দিনের পর দিন কাজ চালিয়ে যাচ্ছি। মানে এই সমস্যার সমাধান আসলে কেন হয় না? আমরা যদি দেখি যে ভারত গতকাল দল দিল, তারা আসলে কাকে রেখে কাকে দল দেবে, এবং অনেকেই বলছে যে ভারতের এখন যে পরিমাণ ইনফর্ম ব্যাটার আছেন তাদেরকে দিয়ে অনায়াসে আরেকটা সেকেন্ড টিম বিশ্বকাপে খেলিয়ে দেওয়া যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অথচ আমরা আমাদের একটা মূল দল দিতে গেলে আমরা আসলে হিমশিম খাই, আমাদের ওপেনার সংকটই কাটে না। আমাদের ওপেনার সংকট দীর্ঘদিনের, এটি আমাদের একটি বলবো যে একটা স্থায়ী ব্যাধি। এবং যে ব্যাপারটা হয়, আমার ধারণা যে ব্যাপারটা হয় যে আমরা দল করতে গিয়ে একটা জিনিসের দিকে লক্ষ্য রাখি না, সেটি হচ্ছে যে আমরা মনে করি যে বড় বড় নাম যেগুলো আছে, যারা আগে গেলে খেলেছে তাদেরকে নিতে হবে। কিন্তু আসলে দলটা হওয়া উচিত অভিজ্ঞতা, যেমন মূল্যায়ন করতে হবে, অভিজ্ঞতার চিন্তা করতে হবে, সেই সঙ্গে অভিজ্ঞ প্লেয়ারটি ফর্মে আছেন কিনা সেটি দেখা একটি বড় ব্যাপার। সেই ফর্মে যদি প্লেয়ার না থাকে, তাকে যদি আমরা নিয়ে যান, তাহলে এরকম ঘটনা ঘটতেই পারে। যেমন ধরেন এখন আমি যদি বলি যে সৌম্য এবং লিটন দাস দুজনেই ঠিক ওই ফর্মে নেই। তাদের হয়তো 2-1টা ম্যাচ ভালো করছেন, কিন্তু আবার তারা খারাপ করছেন, তো ফর্মে নেই, কিন্তু অভিজ্ঞতা আছে তাদের। অন্যদিকে আমি যদি বলি যে আমাকে যদি বলা হয় যে আপনি কাকে নিবেন ওপেনার হিসেবে, তবে আমি বলবো যে বিপিএল এবং ডিপিএল এর প্রেক্ষিতে, পারফরমেন্সের প্রেক্ষিতে আমি বলবো যে তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনকে আমি বেছে নিব। পারভেজ ইমন দেখেন ডিপিএল এ সে 50 ওভারে ম্যাচে, ওয়ানডে ম্যাচে খেলেছে, কিন্তু তার 3টা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি রয়েছে এবং সে একদম ধারাবাহিকভাবে ভালো পারফর্ম
হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাকেও বিবেচনা রাখা উচিত। এবং পারভেজ ইমনের একটি বড় ব্যাপার হচ্ছে যে বিশ্বকাপের মতো একটি বড় ধরনের মঞ্চে সে খেলেছে, সেটি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, তারপর একটি বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তার আছে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। উল্টো দিকে যে দেখেন সৌম্য এখন আছেন ইনজুরিতে, তার পারফরমেন্সে ঠিক নেই। শুধু সৌম্য কখনো ভালো খেলেছেন, সৌম্য অভিজ্ঞতা আছে, সৌম্যের পটেনশিয়ালিটি আছে, তিনি খেলতে পারেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কিন্তু ক্যারি করে চলছি। আমরা দেখেছি সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি, তাদেরকেও কিন্তু দল ক্যারি করেছে এবং তারা একটা দীর্ঘ সময়ের মধ্যে ফর্মে ছিলেন না, কিন্তু তাদের মধ্যে সেই এটা ছিল যে তাদের অতীতটা ওরকম ছিল যে তারা মানে লম্বা সময়ের জন্য ভালো খেলতে পারেন, ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেন, কোনো কারণে হয়তো অফ ফর্মে ছিলেন। কিন্তু আমরা কিন্তু লিটন বা সৌম্যর মধ্যে সেটি কিন্তু আমরা দেখি না। তারা কখনো কখনো ভালো খেলেন কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলেছেন এটি কিন্তু নেই। তারপর কিন্তু আমরা তাদেরকে ক্যারি করি এবং এই বিশ্বকাপে যে নাম পাঠানো হয়েছে শুনেছি সেখানে সৌম্য আছেন, লিটন আছেন এবং তানজিদ তামিম আছেন, পারভেজ ইমন নেই। তবে আমি বলবো যে পারভেজ ইমন এবং মানে এই ধরনের যারা তরুণ ঢুকবেন করছেন বিশ্বকাপে দলে, তাদের মধ্যে তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি জিম্বাবুয়ের এই সিরিজটা। জিম্বাবুয়ে খুব ভালো, আমি বলবো না যে বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুব ভালো অপোনেন্ট, কারণ তারা ওরকম শক্তিশালী দল নয়। যদিও লাস্ট সিরিজ তারা শ্রীলঙ্কার সাথে যেটি খেলেছে সেখানে কিন্তু চমৎকার ফাইট করেছে, 2-1 তারা সিরিজটি হেরেছে। কিন্তু প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, শেষ ম্যাচটিতে অবশ্য একেবারেই মানে 80 ঘরেই তারা আটকে গেছে। কিন্তু এই পারভেজ ইমন ডিপিএল এ যে কাজটি করেছেন, যে ধারাবাহিকভাবে ফর্মে ছিলেন, ভালো করেছেন, এইখানে তার একটা বড় সুযোগ। প্রথম 3টি ম্যাচে যদি তিনি সেই কাজটি করে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় যে সৌম্য এবং লিটনের ব্যাপারে ভাবতে হবে। যদিও টিমে তিনি নেই, আমি যতটুকু জেনেছি যে লিস্ট পাঠানো আছে তাতে তিনি নেই, কিন্তু 25 তারিখ পর্যন্ত, মে 25 তারিখ পর্যন্ত দল মানে প্লেয়ার বদলানোর সুযোগ আছে এবং সেই ক্ষেত্রে যদি 3টি ম্যাচে ধারাবাহিক ভালো করেন পারভেজ ইমন, তাহলে হয়তো পারভেজ ইমনের সেই সুযোগটি এসে যাবে। কারণ সৌম্য এবং সৌম্য ইনজুরিতে আছেন, ইনজুরি থেকে ফিরছেন। আমি জানি না জিম্বাবুয়ের সাথে লাস্ট 2টি ম্যাচে উনি কি করবেন। আর লিটন দাস গতকালকে দেখলাম যে তিনি ইনজুরিতে পড়েছেন এবং আমার দেখে মনে হয়েছে, আমি জানি না আসলে, আমার দেখে মনে হচ্ছে তিনি একটা বড় ধরনের ইনজুরিতে পড়েছেন। এটা আসলে একটা টাফ কল হতে পারে, কারণ লিটন এবং সৌম্য দুজনের প্রতি আসলে টিম ম্যানেজমেন্টের যে পরিমাণ আস্থা, সেখান থেকে আসলে তারা পারফর্ম না করতে পারলেও তাদেরকে আসলে দল থেকে সরিয়ে দেওয়া হবে কিনা, মানে সেটাই বলছিলাম। দেখা যাক আসলে। মাহফুজ, আমরা যদি একটু দেখি যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা শুরু হচ্ছে, গতকাল তো আসলে দল পাঠিয়ে দেওয়ার কথা, আমরা আসলে জানতে পারিনি যে বাংলাদেশ কেমন আসলে দলটা গঠন করেছে, বা আমরা আসলে জানতে পারবো কিনা সেটাও হয়তো বা জানি না। অন্যরা যেভাবে আসলে জানিয়ে দেয়, ঘোষণা দেয়, আমরা তো ঘোষণা দিই না, দল পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে যদি আসলে জানতে চাই আর কি, যে জিম্বাবুয়ের সিরিজটা আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা যেটা আসলে মাহফুজ হাসান শামীম বলছিলেন যে এই সিরিজটাতে ভালো করলে বা খারাপ করলে কারো আসলে জায়গা হয়েও যেতে পারে বিশ্বকাপ দলে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে একটা জিনিস মনে হয়, মানে আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে মানে আপনি যেটাতে ডিটারমিন ছিলেন আপনি সেখানেই থাকেন, আর নতুন এক্সপেরিমেন্টের দরকার নাই। বিকজ টিমের যদি ভাবনায় থাকে যে আমি তানজিদ হাসান তামিমকে ওপেন করাবো, তাহলে তাকে পুরো 5টা ম্যাচেই ওপেনিং করানো হোক। আর যদি টিমের ভাবনায় থাকে আমি সৌম্য সরকারকে ওপেন করাবো, তাহলে বা সৌম্য সরকার তানজিদ তামিমের মধ্যে থাকুক, যেহেতু সৌম্য সরকার এখন অ্যাভেলেবল না, তিনি ইনজুরিতে আছেন, সো তানজিদ তামিম করুক, এন্ড ফলোড বাই যখন সৌম্য ব্যাক করবেন তখন সৌম্য আসলে খেলবেন। সো সৌম্যর ব্যাপারে আসলে কোচের প্ল্যানটা কি, টপ অর্ডার নাকি লোয়ার অর্ডার? যেহেতু এখন সাইফুদ্দিন আছেন, সো লোয়ার অর্ডারে হয়তো বা সেমিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন তিনি ঢুকতে পারেন, সো টপ অর্ডারে হয়তো সৌম্য থাকবেন। বাট তানজিদ তামিম সৌম্য, আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমরা, আপনি যেটা শুরুতেই বলছিলেন, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা ওপেনিং নিয়ে স্ট্রাগল করি এবং আমরা ওপেনিং এর এই স্লটটা সবসময় একটু ভালনারেবল থাকে। সো এমনও হতে পারে বিশ্বকাপে আমরা দেখছি যে সৌম্য 2টো ম্যাচ খেললেন, তিনি রান পেলেন না, তারপর আবার তানজিদ তামিম ঢুকে গেলেন। সো এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আসলে, মানে একটা নামকে কন্টিনিউ করতে না পারা, ওই গাছটা না দেখানো। তারা কিন্তু মানে আপনি একটা জিনিস দেখেন, ইন্ডিয়ার যে স্কোয়াডটা ঘোষণা করেছে তারা কিন্তু কিছু গার্ডস দেখিয়েছে, লাইক হোয়াট, যে টপ অর্ডারে আপনি দেখেন যে জয়সওয়ালকে রাখতে গিয়ে তারা কিন্তু শুভমান গিলের মতো একটা নাম, যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে সবার কাছে খুবই সমাদৃত এবং তিনি তার স্কিল, অ্যাপ্রোচ, এক্সিকিউশন সবকিছুর কারণে অন দ্য টপ আছেন, তাকে কিন্তু তারা বাদ দিয়েছে। কেএল রাহুল, সঞ্জু স্যামসনের বর্তমান যে ফর্ম সেটা ক্যারি করছেন, তাকে রাখতে গিয়ে তারা কিন্তু কেএল রাহুলকে বাদ দিয়েছেন। সো ওটাই মানে ওই জায়গাটাতে ফিক্স থাকা যে আমি আসলে কাকে খেলাবো। তো
তো এটা যদি আবার আমরা এটাও মনস্থির তো করি যে আছে আমরা একটা কেন আসলে গেমে হার্দিক ওপেনিং পান্ডিয়া প্লেয়ার অফ ফর্মে আছে, তাকে দলে রাখতে গিয়ে তাকে ডেপুটি করে দেওয়া হলো। রিঙ্কু সিং এত ভালো পারফর্ম করছে, তাকে কেন রাখা হলো না? আপনি যেটা আসলে বলছেন যে একটা ক্লিয়ারেন্স থাকা, কেন কাকে কোন পজিশনে আমি খেলাচ্ছি দলে রাখছি সেটা জানা। যেমন ভারত বলছিল তারা জানাবে যে কেন তারা রিঙ্কুকে বাদ দিয়েছে, কেন তারা কাকে নিয়েছে। এই জিনিসটাতে আসলে আমাদের একটা গোজামিল থাকে, আমরা আসলে জানি না হয়তো বা নিজেরাই কনফিউজড থাকি যে কেন দলে কাকে রাখা হয়েছে। মাহমুদ হাসান শামী, আমরা একটু আইপিএল নিয়ে কথা বলি। মুস্তাফিজের আজ লাস্ট ম্যাচ চেন্নাইয়ের সাথে খেলবে, এবং যেটা আসলে মুস্তাফিজের লাস্ট ইন্টারভিউতে আমরা শুনছিলাম যে মাহি ভাইয়ের সাথে আসলে তিনি টাইমটা বেশ ভালো এনজয় করছিলেন। সেখান থেকে তার স্বপ্ন বলি, লক্ষ্য বলি অর্ধেক রেখে, অপূর্ণ রেখেই তাকে আজকে ফিরে আসতে হবে ম্যাচটা খেলে। এই লাস্ট ম্যাচে তার প্রতি কি এক্সপেকটেশন, বা এটা আসলে তার উপর কোনো প্রভাব ফেলবে কিনা? আমার মনে হয় না যে কোনো প্রভাব ফেলবে, যদিও তার নিশ্চিতভাবে মন খারাপ থাকবে। এবং আমরা যারা দর্শক এই মানে আইপিএল দেখছি বা মুস্তাফিজের জন্য, তাদেরও কিছুটা মন খারাপ হওয়ার কারণ মুস্তাফিজ এবার ভালো ফর্মে ছিলেন এবং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একমাত্র মানে বাংলাদেশি প্লেয়ার হিসেবে তিনি কিন্তু এইবার বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন সেখানে, এবং সেটা মাঠে পারফরমেন্স এবং দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ভারতের মিডিয়াতেও তিনি বেশ জায়গা করে নিয়েছেন, এবং তা বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু মুস্তাফিজের প্রশংসা করছেন, কমেন্ট্রিতে সরাসরি কথা বলছেন, অন্যভাবেও তারা বলছেন। দলও তার উপর যথেষ্ট এবং তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং তাকে কেন্দ্র করেই আমার মনে হয় যে একটা মানে টিমের একটা গুরুত্বপূর্ণ বোলার হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে। পরপর 3টি যে বড় ধরনের রান দিয়েছেন পরপর 3টি ম্যাচে, বাংলাদেশ বা অন্য দল হলে আমাদের দেশে টিম হলে হয়তো তাকে পরের ম্যাচে খেলার সুযোগ দিত না, কিন্তু লাস্ট ম্যাচে তাকে সুযোগ দেওয়া আছে এবং মুস্তাফিজ ফিরে এসেছেন। এবং আজকে বড় ব্যাপারটা যে তিনি কার্পল ক্যাপ নিয়ে শুরু করেছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আইপিএল শুরু করছেন। আজকের ম্যাচে তার আবার সেই সুযোগ কিন্তু সেই বেগুনি ক্যাপ ফিরে পাওয়ার, কারণ জাস্ট বুমরা গতকালকে কোনো উইকেট পাননি, ফলে আজকে যে সমান উইকেট নিয়ে আছেন, আজকে যদি একটি উইকেট পান তাহলে হয়তো মুস্তাফিজ শুরু যেভাবে করছেন ফিরে হয়তো সেভাবে। তবে আমি মনে করি যে মুস্তাফিজকে হয়তো এই আইপিএলটা খেলতে দেওয়ার সুযোগ দেওয়া যেত, কারণ ফিরে এসে হয়তো তিনি কয়েকটা দিন রেস্ট করতে পারতেন বিশ্বকাপে যাত্রার আগে, কিন্তু এখন তাকে ফিরিয়ে আনা হচ্ছে। এবং এটি আমি মনে করি যে ভারতীয় বিশেষজ্ঞরাও বলছেন, ভারত না অন্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় মিডিয়াও বলছে যে বাংলাদেশি প্লেয়ারদের আসলে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যে তাদের বোর্ড বিসিবি তাদেরকে পুরো সিজনের জন্য ছাড়ে না, এবং এই কারণে আসলে আমরা প্রত্যেক বছরই ফিরিয়ে আনা দেখতে সেটি পাই আইপিএল এনওসি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সমস্যাটা আসলে সবসময় আমাদের চোখে পড়ে। মাহফুজ আলম, ছোট্ট করেই জানতে চাইবো, প্রত্যেক দিন আসলে যখন ম্যাচে মুস্তাফিজ বল করেন তখন দাফিজ ফ্রম বাংলাদেশ এই কথাটা বলে আমাদের কাছে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজকে সেটা শেষ হতে যাচ্ছে, আপনার কাছে আসলে কেমন লাগছে? দ্যাটস ফাইন, এবং পাঞ্জাবের বিপক্ষে একটা চ্যালেঞ্জও থাকবে, বিকজ পাঞ্জাব টানা 4টা ম্যাচ হেরে তারপরে তারা 261 চেস করে জিতেছে এগেইনস্ট কেকেআর। সো ওই রিদম বা মোমেন্টামটা তারা ক্যারি করবে। প্রাসিমন সিং অথবা জনি বেয়ারস্টো তারা টপ অর্ডারে যে ফর্মটা ক্যারি করছে, অথবা শশাঙ্ক সিং এর মতো ব্যাটার যারা 28 বলে 68 রানের একটা ইনিংস খেললো। সো একটু চ্যালেঞ্জিং থাকে, বা চ্যালেঞ্জিং সিচুয়েশনটাই মুস্তাফিজ যখন উইন করেন তখন সেটা আমাদের জন্য বেশি প্রাউডের হয়। আমি শুধুমাত্র শাহিম ভাইয়ের সাথে একটা বিষয় যোগ করতে চাই, যেহেতু আপনার সময়টা কম। সেখানে হচ্ছে যে মানে আপনি ধরে নেন যে মোস্তাফিজুর রহমানের জায়গায় সেখানে এই জায়গাটাতে সাকিব খেলছিলেন, তো সেই জায়গাটাতে বোর্ডকে সাকিবকে ফিরিয়ে আনতে পারতো কিনা, বা সাকিবের ক্ষেত্রে অন্য কোনো কিছু হতো কিনা, যদি হয় তাহলে সেটা কেন মুস্তাফিজুর রহমানের জন্য নয়। সো মানে এই জায়গাটাতে আমার একটা ডাউট আছে যে মুস্তাফিজুর রহমান তার নিজের সিদ্ধান্তটা ইম্পোজ করতে পারেন না বলেই কি বোর্ড যেটা চেয়েছে সেটাই হচ্ছে, নাকি এখানে সাকিব আল হাসান থাকলে ব্যাপারটা আসলে অন্যরকম হতে পারতো। মানে আইপিএল এবং মুস্তাফিজুর রহমানকে দিয়ে সিএসকে কিন্তু মানে বিসিবি থেকে যেই বক্তব্যটা গিয়েছে সেটার পাল্টা উত্তর যেটা আসা দরকার ছিল সেটা মুস্তাফিজুর রহমানকে দিয়ে তারা কিন্তু উঠিয়ে এনেছে। তারা যে ডকুটা করেছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে, সেখানে মুস্তাফিজুর রহমান বলেছেন তিনি কি কি পার্ট শিখছেন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য পার্ট ছিল যে ডেথ ওভারে ডোয়াইন ব্রাভো এবং মহেন্দ্র সিং ধোনি তাদের কাছ থেকে তিনি ফিল্ড সেট আপটা শিখছিলেন, বা ওই জায়গাটাতে কিভাবে করতে পেরেছেন, আরো অনেকগুলো বিষয় যে তিনি শিখছেন সেটার কথা। তো আইপিএল মুস্তাফিজুর রহমানের কাছ থেকে শিখে নাকি মুস্তাফিজ আইপিএল এর কাছ থেকে শিখে, সেটার উত্তর সম্ভবত সিএসকে খুব স্মার্টলি মুস্তাফিজুর রহমানকে দিয়ে দিয়েছে, উইচ ইজ আ মেসেজ ফর বাংলাদেশ। বাট আমার কাছে মনে হয় শাহিম ভাইয়ের সঙ্গে আমি এটাতে একমত
যে মোস্তাফিজুর রহমান যদি আরো কিছু ম্যাচ খেলতেন তাহলে মনে হয় বিশ্বকাপে বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতো। এন্ড বেস্ট উইশেস ফর মোস্তাফিজুর রহমান। নিশ্চয়ই মাহফুজ নিশ্চয় মনে করতে পারবেন, এর আগেও যখন এনওসি নিয়ে মুস্তাফিজের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তিনি বলেছিলেন বোর্ড সম্পর্কে ওনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন, মানে এর চেয়ে বেশি মুস্তাফিজ আসলে কখনোই কথা বলেন না। এবং এবারও আসলে তার সাথে সেটাই ঘটেছে, যেটা আসলে বললেন যে হোপ ফর দ্য বেস্ট, শেষ ম্যাচটা মুস্তাফিজ দারুণভাবে শেষ করুক, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ফিরে আসুক, আমাদের দেশের জন্য আসলে কাজে লাগুক, সেটাই আমরা প্রত্যাশা করি। শামীম এবং মাহফুজ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি এবং আইপিএলে মুস্তাফিজের শেষ ম্যাচ নিয়ে। আমাদের সাথে আলোচনা এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম এবং ক্রীড়া সাংবাদিক মাহফুজ আলম।